বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আলোচনার বিষয় অ্যাডভার্ব ক্লজ। আগের দুটো ক্লাসে আমি ক্লজ এবং নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ নিয়ে আমি কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে বলা আছে অ্যাডভার্ব ক্লজ। এখন অ্যাডভার্ব ক্লজটা কি আমাদের প্রথমে জানতে হবে। যে ক্লজ অ্যাডভার্বের কাজ করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্বের কাজ বলতে অ্যাডভার্ব হচ্ছে আমরা জানি ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে যে ক্লজ ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ গুলো প্রধানত মেইন ক্লজের সঙ্গে কিছু কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যেমন আমরা এখানে দেখি বিকজ, অ্যাজ, সিন্স, অলদো, হোয়েন এভার, সো দ্যাট, ইফ, হোয়েন, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, as if, like, where, wherever, in case, unless, এই জাতীয় যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে এগুলো দ্বারাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজটি মেইন ক্লজের সঙ্গে যুক্ত থাকে। এখন আমরা কিছু উদাহরণ দেখি। I shall go if he comes. If he comes, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। I shall go if he comes, এখানে শর্ত বোঝাচ্ছে, আমাদের বুঝতে হবে যে যদি শর্ত বোঝায় তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। If you may go wherever you likes, যেখানে খুশি সেখানে তুমি যেতে পারো। যদি স্থান বোঝায় হয় তার প্রশ্নের উত্তর বোঝায় সেক্ষেত্রে সেটা হচ্ছে adverb clause বা adverbial clause. He came so that he could learn. সে যাতে শিখতে পারে সেজন্য এখানে এসেছে। He came, সে এসেছে, so that he could learn, সে শিখতে পারে। এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝালে সেটা adverbial clause. They rested when evening came. তারা রেস্ট নিল, যখন সন্ধ্যা হলো তখনই তারা রেস্ট নিল। তারা কখন রেস্ট নিল? এখন আমরা দেখবো অ্যাডভার্ব ক্লজ। এগুলো হচ্ছে উদাহরণ অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজের উদাহরণ। এখন পরবর্তী পয়েন্টে আসছে ফাংশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি ভার্বকে হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার এই চারটা প্রশ্ন দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে যদি আমরা উত্তর পাই সেটা হবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আমরা এই উদাহরণটা দেখি। ইউ ক্যান ওয়াচ টিভি আফটার ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। ইউ ক্যান ওয়াচ টিভি, তুমি টিভি দেখতে পারো। কখন তুমি টিভি দেখতে পারো? হোয়েন দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হচ্ছে আফটার ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক শেষ করার পর তুমি টিভি দেখতে পারো। হোয়েন এর উত্তর এটা। ইউ ফলো বা হি ফলোড মি হোয়ারএভার আই ওয়েন্ট, আমি যেখানেই যাই না কেন সে আমাকে ফলো করে। আমাকে ফলো করে হোয়ার, কোথায়? হোয়ার এর উত্তর এটা। কাজে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ। As the cat was near, the mouse was scared. মাউসটা কেন, ইঁদুরটা কেন ভীত ছিল? কারণ হচ্ছে as the cat was near, ক্যাট হচ্ছে নিকটবর্তী ছিল, ক্যাট বিড়াল কাছে ছিল এই জন্য হচ্ছে ইঁদুর ভয় পেয়েছিল। এটা হচ্ছে ভয়ের উত্তর দিচ্ছে কেন। He walks as if you are a king, এটা হচ্ছে হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। He walks, সে হাঁটছে as if you are a king, সে রাজার মতো হাঁটছে। সে কিভাবে হাঁটছে? হাউ এর উত্তর। তাহলে আমরা বুঝতে পারি এখান থেকে ভার্বকে যদি হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই টেবিলে আমি যে আলোচনাটা করছি এটা হচ্ছে, আমি বইয়ের পিকচারটা দেখাই। বই আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার, এই বইটা থেকে আমি আলোচনা করছি। আমার লেকচার শুনবেন এবং এই বইটা যে এক্সারসাইজ আছে সেগুলো দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এই বইটাতে আমি একটা টেবিল দিয়েছি, ক্লজ এন্ড ফ্রেজ যে চ্যাপ্টারটা আছে ওখানে। সেই টেবিলে আমি মোট 10 প্রকার অ্যাডভার্ব ক্লজ নিয়ে আমি কথা বলেছি। এই টেবিলে 10 প্রকার অ্যাডভার্ব ক্লজ হচ্ছে 10টা প্রকার ভেদ আছে, সেই 10টা প্রকারের উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, যদি সময় বোঝায় তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ফাদার কেম হোয়েন আই সেট আউট ফর খুলনা, আমি যখন খুলনার জন্য বেরিয়ে যাচ্ছি তখনই বাবা আসলো। বাবা কখন আসলো মানে হোয়েন এর উত্তর এখানে রয়েছে। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, কখন স্ট্রাইক করতে হবে? যখন আয়রন হচ্ছে গরম, লোহা যখন গরম থাকে তখন লোহাই হচ্ছে আঘাত করলে লোহাটা হচ্ছে যেমন খুশি তেমন করা যায়, ওটা বাঁকা করা যায়। এজন্য বলা হয় কখন, হোয়েন এর উত্তর। এই কাজে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। স্থান বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। তুমি কোথায় যেতে পারো? হোয়ার ইউ লাইক, যেখানে খুশি সেখানেই যেতে পারো। আই ব্রিং মাই ফোন হোয়াট এভার আই গো, আমি যেখানে যাই আমার ফোন নিয়ে যাই। আমি কোথায় আমার ফোন নিয়ে যাই? তার উত্তর হচ্ছে হোয়ার এভার। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। প্রথম কথা হচ্ছে
অ্যাডভার্ব ক্লজ, তার মধ্যে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। যদি কারণ বোঝায় তাহলে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ অর রিজন। যদি কারণ বোঝায়, সুমি ইজ টায়ার্ড বিকজ শি ডিডন্ট স্লিপ ওয়েল। সুমি ঘুমায়নি এজন্য সে ক্লান্ত। সে ক্লান্ত, তার কারণ কি? সে হচ্ছে ঘুমায়নি। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ অর রিজন। টেক এ ল্যাম্প বিকজ দ্য নাইট ইজ ডার্ক। একটা ল্যাম্প নাও, কারণ হচ্ছে অন্ধকার, রাতটা অন্ধকার। তাহলে ল্যাম্প নিতে হবে, তার কারণটা কি? কারণ বোঝালে এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। রেজাল্ট, একটা কাজের রেজাল্ট যদি আরেকটা কাজ হয়, সেই রেজাল্টটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। আমি হাঁটতে পারি না, কারণ হচ্ছে আমি টায়ার্ড। টায়ার্ডনেস এর, আমি টায়ার্ড এর ফলাফলটা হচ্ছে আমি হাঁটতে পারি না। হি ইজ such a good man that all respect him. সবাই তাকে শ্রদ্ধা করে, সবাই তাকে শ্রদ্ধা করে কেন? বা হচ্ছে হি ইজ such a good man, তার রেজাল্ট হচ্ছে সবাই তাকে শ্রদ্ধা করে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এক্সটেন্ড, as far as I know the man is honest. আমি যতটুকু জানি লোকটি সৎ। আমি যতটুকু জানি লোকটি সৎ, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এক্সচেঞ্জ। আমি যতটুকু জানি। ম্যানার, হাউ দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। কামাল প্লেস অ্যাজ হি অলওয়েজ ডাজ। কামাল সবসময় যেমন খেলে সেরকমই খেলে। কামাল কিভাবে খেলে? হি রান অ্যাজ হি ran as fast as he could. হি ran, সে দৌড়ালো, as fast as he could, সে যত দ্রুত সম্ভব সে দৌড়ালো। সে কিভাবে দৌড়ালো? তার মানে হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। শর্ত বোঝালে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। সেক্ষেত্রে ইফ থাকবে, আনলেস থাকবে কনজাংশন হিসেবে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তুলনা বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। তুলনা বোঝাতে অ্যাজ ব্যবহৃত হতে পারে, দেন ব্যবহৃত হতে পারে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। কন্ট্রাস্ট, দুইটা বিপরীত অর্থবোধক যদি ক্লজ যুক্ত হয়, যেমন দো, অল দো, ইভেন দো, এগুলো দ্বারা যুক্ত হতে পারে, সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। বাক্য দুইটা হচ্ছে বিপরীত অর্থবোধক হবে এক্ষেত্রে। Although it's raining, it is still warm outside. Although I am rich, I cannot afford to buy a car. যদিও আমি ধনী, আমি একটা কার কিনতে পারিনি। নর্মালি কি হবে, যে ধনী তার তো বাইক বা যে কোনো কিছু কিনতে পারার কথা, কিন্তু এখন বিপরীত অর্থ থাকবে, কিনতে পারিনি, ধনীও সত্ত্বেও পারিনি। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন বা কন্ট্রাস্ট। পারপাস, যদি উদ্দেশ্য বোঝায় বা হাউ এর ওয়াই এর উত্তর থাকে তাহলে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। উই রিড সো দ্যাট উই লার্ন। আমরা পড়ি, উদ্দেশ্য কি? সো দ্যাট উই লার্ন। এখানে 10টা প্রকারভেদ বলা হয়েছে। আপনারা যখন বইটা পড়বেন তখন আর একটু বুঝে পড়বেন আর আমার লেকচারের সঙ্গে মিলাবেন, আশা করি সহজে বুঝতে পারবেন। এখন বিগত বছরের প্রশ্নগুলো আমি সলভ করব। দেখুন, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সাম। তুমি কেন ওয়ার্ক হার্ড বা কঠোর পরিশ্রম করবে, এই ভাবটাকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন কঠোর পরিশ্রম করবে, তার কারণটা হচ্ছে এটা, সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সাম, তুমি যাতে পাস করতে পারো। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। উদ্দেশ্য বুঝালে অ্যাডভার্ব ক্লজ। ইউ কেম, সরি, হি কেম when I was there. হি কেম when, when এর উত্তর এটা, when I was there, আমি যখন সেখানে ছিলাম সে তখন আসলো। সে কখন আসলো? when এর উত্তর, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। স্ট্রাইক দ্য আয়রন while স্ট্রাইক while the iron is hot. স্ট্রাইক while the iron is hot, এই বাক্যটাকে যদি when দ্বারা প্রশ্ন করা হয় তাহলে তার উত্তর হচ্ছে যখন গরম থাকে। কখন আঘাত করতে হবে? যখন গরম থাকে। তার মানে এটা হচ্ছে কখনের উত্তর, অর্থাৎ এটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। উই রিড দ্যাট উই মে লার্ন। আমরা পড়ি, কেন পড়ি বা why এর উত্তর, আমরা যেন শিখতে পারি। কাজে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে ইফ থাকলে শর্ত বোঝায়, আনলেস থাকলে শর্ত বোঝায়। তার মানে হচ্ছে শর্ত বোঝালে, তুলনা বোঝালে এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট কিপ ইট। যদি তুমি প্রমিস করো, তার মানে এখানে শর্ত, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বা অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ, সরি, ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক। যেখানে তুমি পছন্দ করো সেখানেই তুমি যেতে পারো। তুমি কোথায় যেতে পারো? ইউ মে গো, তুমি যেতে পারো। যদি তুমি কোথায় যেতে পারো, হোয়ার এর উত্তর, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, হোয়ার এর উত্তর। whenever
wherever I went, আমি যেখানেই যাই না কেন, I saw sign of poverty, আমি দরিদ্রের চিহ্ন দেখতে পাই। আমি যেখানেই যাই না কেন, স্থানের আমি কোথায় যাই কেন, আমি যেখানেই যাই না কেন, where এর উত্তর, তার মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। behave as a gentleman behaves, behave করবে কিভাবে, how এর উত্তর, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, how এর উত্তর মানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার বা অ্যাডভার্ব ক্লজ, how এর উত্তর। 95 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন দ্য সেন্টেন্স দে ওয়ার asked to wait, they were asked to wait till the signal was given, তাদেরকে ওয়েট করতে বলা হলো কতক্ষণ, কখন, কোন পর্যন্ত, তার মানে হচ্ছে এটা এখানে সময় বোঝাচ্ছে, when বোঝাচ্ছে, when এর উত্তর, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আনলেস দ্য ক্রাউন, আমি একটু ইতিপূর্বেই বলেছি, যদি হচ্ছে আনলেস বা ইফ থাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কজ, the accused murderer will not be convicted, unless থাকলে সেটা হচ্ছে কন্ডিশন বোঝায়, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। 97 নম্বর প্রশ্নে বলা হচ্ছে you cannot get the chance to be enrolled in a university unless, সেম জিনিস, যখন unless থাকবে if থাকবে কন্ডিশন বোঝায়, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। the price The prices were a great deal higher than I had anticipated, আমি যেমনটা ইসলাম তার থেকে প্রাইসটা একটু বেশি, তুলনা করা বোঝাচ্ছে, দেন থাকলে এস থাকলে তুলনা বোঝায়, তুলনা বোঝালে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ হয়। এখন আমরা আরো কিছু এক্সারসাইজ দেখবো যেখানে সব ধরনের প্রশ্নই আছে, নাউন ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, আবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। দেখি এখানে 99 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ। Nobody knows when he will die, knows, খেয়াল রাখতে হবে। নো, নো হলো ট্রান্সিটিভ ভার্ব, নো সাধারণত ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর যদি আমরা এই ভাবটাকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, তাহলে ওই যে ক্লজ আছে সেটা হবে নাউন ক্লজ। নোবডি নোজ, কেউই জানে না, কেউই কি জানে না। when he will die, সে কখন মারা যাবে সে এটা জানে না, তার মানে এটা হচ্ছে কি এর উত্তর বা হোয়াট এর উত্তর, তার মানে হচ্ছে এই when he will die হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, লক্ষ্য রাখতে হবে এই নো ভার্বটা হচ্ছে সাধারণত ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর এরপরে যখন একটা ক্লজ বসছে বা এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, তার মানে আমরা জানি যে ক্লজ অবজেক্ট হিসেবে বাক্যে বসে সেটা হচ্ছে নাউন ক্লজ। এটা হোয়াট এর উত্তর। 100 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এখানে নো ভার্ব আছে, নো ভার্ব আসলে পরে আমাদের খেয়াল রাখতে হবে এটা কি হোয়াট এর উত্তর নাকি, যদি হোয়াট এর উত্তর হয় তাহলে হচ্ছে নাউন ক্লজ। এখন আমরা দেখি she does not know what I want, সে জানে না আমি কি চাই, সে কি জানে না, অর্থাৎ হোয়াট এর উত্তর, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। 101 নম্বর বলা হচ্ছে দিস ইজ দ্য বয় হু ডিড ইট, এই হু ডিড ইট এটা হচ্ছে এই বয় সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ বয় হলো অ্যান্টিসিডেন্ট, এই বয় সম্পর্কে বলা অতিরিক্ত তথ্য হচ্ছে হু ডিড ইট। আবার অন্যভাবে আমরা মনে রাখতে পারি হু ডিড ইট, এই যদি রিলেটিভ প্রোনাউনটাকে বা হু কনজাংশন ধরি, এটাকে যদি বাদ দিয়ে আমরা ডিড ইট কে যদি পূর্ণাঙ্গ সেন্টেন্স আকারে পাই, তার মানে হচ্ছে সেক্ষেত্রে এটা হবে অ্যাপোজিটিভ নাউন ক্লজ। আর যদি বাক্যটা মিনিংফুল না হয়, কমপ্লিট না হয়, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। হু ডিড ইট, হু ডিড ইট বললে এখানে সাবজেক্ট নাই, তার মানে এটা ইনকমপ্লিট। আমরা বুঝতে পারলাম এটা যেহেতু ইনকমপ্লিট, এটা হলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার সহজে বোঝার জন্য বুঝতে পারি দ্য বয় হু ডিড ইট, এই হু ডিডটাই এই বয়কে নির্দেশ করছে। আমরা জানি যখন অ্যান্টিসিডেন্ট থাকে এবং অ্যান্টিসিডেন্টকে বোঝাতে ও আরো কিছু ওয়ার্ড আসে, সেক্ষেত্রে ওই যে ক্লজটা সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য বয়, যেখানে যদি বলা হতো এখানে বয় বয় নাই, আই নো হু ওয়েন্ট দেয়ার, তাহলে সেক্ষেত্রে হু ওয়েন্ট দেয়ার হতো নাউন ক্লজ, কারণ এটা নো ভার্বের অবজেক্ট হতো। যেহেতু এখানে আগে অ্যান্টিসিডেন্ট বসেছে দা বয় এবং দা বয় সম্পর্কে বলা তথ্য হচ্ছে হু ওয়েন্ট দেয়ার, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এই হু ওয়েন্ট দেয়ার হলো এই বয় সম্পর্কে বলা তথ্য, এই অংশটা এই বয়কে মডিফাই করছে। আই নো হাউ, I know how he struggled against poverty, এখানে সেই জিনিস চলে আসছে। নো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব নো,
আই নো, আমি জানি, আমি কি জানি, এটুকু হচ্ছে কি এর উত্তর, হোয়াট এর উত্তর, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার, ডু ইউ রিমেম্বার দ্য প্লেস, এখানে প্লেস হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তার মানে হোয়ার উই মিট ফার্স্ট, আমরা কোথায় প্রথম সাক্ষাৎ করেছিলাম। দ্য প্লেস, দ্য প্লেস সম্পর্কে বলা অতিরিক্ত তথ্য হচ্ছে হোয়ার উই মিট ফার্স্ট। ডু ইউ রিমেম্বার দ্য প্লেস, ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার উই মিট ফার্স্ট, আমরা কোথায় প্রথম সাক্ষাৎ করেছিলাম। আমরা অন্যভাবে বুঝতে পারি, যদি এই হোয়ারটাকে বাদ দিয়ে এইটুকু কল্পনা করি, যদি এইটুকু যদি একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স হয়, তাহলে একটা নাউন পজিটিভ নাউন ক্লজ হবে, আর না হলে এটা অ্যাডজেক্টিভ হবে। উই মেট হি ফার্স্ট, আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। এই মিট এর পরে অবজেক্ট দরকার, কিন্তু এখানে সেই অবজেক্ট নাই। উই মিট ফার্স্ট, আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। তার মানে এই প্লেস সম্পর্কে এই উই মিট ফার্স্ট যে স্থানটাকে বোঝাচ্ছে, তার মানে এখানে অ্যান্টিসিডেন্ট যেহেতু আছে, আর অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত বলা তথ্য হচ্ছে হোয়ার উই মিট ফার্স্ট, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট, ইন ফ্রন্ট অফ দ্য গেট হচ্ছে একটা ফ্রেজ, একটা ফ্রেজ আমরা জানি যখন কোনো নাউন বা প্রোনাউনের পরে কোনো ফ্রেজ বসে ওই নাউন বা প্রোনাউনকে বোঝায়, তখন সেটা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইন ফ্রন্ট অফ দ্য গেট, দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট, এই ইন ফ্রন্ট অফ দ্য গেট বলতে এই বেগারকেই বোঝাচ্ছে, গেটের সামনে থাকা ভিক্ষুক, তার মানে এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি পুরো অংশটাকে আন্ডারলাইন করা থাকতো, সেক্ষেত্রে হয়ে যেত নাউন ফ্রেজ, কারণ সেটা হয়ে যেত লুক ভার্বের সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন বসে। দ্য বুক বট ফ্রম দ্য কলেজ স্ট্রিট, দ্য বুক বট ফ্রম দ্য কলেজ স্ট্রিট, এই বট ফ্রম দ্য কলেজ স্ট্রিট এটা হচ্ছে এই বই সম্পর্কে, বইকে বোঝাচ্ছে, কাজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই অংশটা এই বইকে বোঝাচ্ছে, নাউনকে বোঝাচ্ছে। দে রেস্টেড এট সানসেট, সূর্যাস্তের সময় তারা রেস্ট নিল, তারা কখন রেস্ট নিল, অর্থাৎ হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বকে যদি প্রশ্ন করা হয় উত্তর পাওয়া যায় কখন, তার মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারা সূর্যাস্তের সময় রেস্ট নিয়েছিল। 108 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট, দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট, মুভিং, মুভিং করছে, ট্রেন হচ্ছে দ্রুত চলছে, মুভিং ফাস্ট নাম যথেষ্ট দ্রুত চলছে ট্রেনটি। ট্রেনটা কিভাবে চলছে, হাউ এর উত্তর, অর্থাৎ এটা হচ্ছে হাউ এর উত্তর, অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজ। ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল, এখানে সেই নো ভার্ব আসছে, নো ভার্বের পর একটা ক্লজ বসছে, যেহেতু নো ভার্বটি হচ্ছে অবজেক্ট গ্রহণ করে, এটা হচ্ছে নো ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এটা হচ্ছে যেহেতু অবজেক্ট হিসেবে বসেছে, হোয়াট এর উত্তর আমরা উই অল নো, আমরা জানি, আমরা কি জানি, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ বা নাউন, নাউন ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ, এটা একটা ক্লজ, তার মানে এটা নাউন ক্লজ। প্রশ্নে এখানে ক্লজ থেকে ফ্রেজ ব্যবহৃত হয়েছে। হি আস্কড মি, he asked me who got the Nobel Prize in the literature, এই অংশটা হচ্ছে মি সম্পর্কে বলা অতিরিক্ত, সরি, he asked me, ask একটা ভার্ব, ask হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এই ব্যাটাকে কমপ্লিট মিনিং অর্থ করার জন্য, এটা মিনিংফুল করার জন্য দুইটা অবজেক্ট এখানে লাগবে। একটা হচ্ছে মি, সে আমাকে প্রশ্ন করলো, সে আমাকে কি প্রশ্ন করলো, সে কি এর উত্তর হচ্ছে এটা। who got the Nobel Prize in the literature in 2019 কে নোবেল পুরস্কার পেয়েছে, এই প্রশ্ন সে আমাকে করলো। সেক্ষেত্রে আক্স এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আক্স হচ্ছে কাউকে আক্স করলে এবং যা আক্স করা হয় সেটা হচ্ছে এখানে হোয়াট এর উত্তর, অর্থাৎ এই অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, অবজেক্ট হিসেবে বসেছে, দুইটা অবজেক্ট এখানে, মি একটা অবজেক্ট আর একটা আন্ডারলাইন করা এই ক্লজটাই হলো একটা অবজেক্ট। ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, ইউ ক্যান নট গেস, তুমি গেস করতে পারবে না, তুমি কি গেস করতে পারবে না, এটা হোয়াট এর উত্তর, তার মানে এটা নাউন ফ্রেজ। এখানে সবগুলোই হবে ক্লজ, কিন্তু প্রশ্নের ভুল করে ফ্রেজ ব্যবহার লেখা হয়েছে। আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর, আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর, when our class begins, আমাদের ক্লাস কখন শুরু হয়, নভেম্বর, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এটা ফ্রেজ। I have a boat made of wood, আমার একটি নৌকা আছে, হচ্ছে কাঠের তৈরি নৌকা আছে।
তার মানে হচ্ছে মেড আপ উড, কাঠের তৈরি হচ্ছে, এই নৌকাকেই বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। 13 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন বলা হচ্ছে ডিড ইউ এক্সপেক্ট, তারপর গ্যাপ আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ এ ক্লজ। ক্লজ ব্যবহার করতে বলা হচ্ছে এক্সপেক্ট এর পরে, কিন্তু দেখুন এটা ক্লজ নয়, কাজে এটা হবে না। বা এখানে ডিড আছে, এখানে ফিউচার থাকায় কও হবে না, কাজেই এই দুটার মধ্যে যে কোনো একটা হবে, দুটাতেই পাস্ট আছে। এখন আমরা দেখি কোনটা মিনিংফুল হয়। ডিড ইউ এক্সপেক্ট, তুমি কি প্রত্যাশা করেছিলে যে হি উড ভিজিট ইউ, সে ভিজিট করবে, সে তোমাকে দেখতে যাবে। এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, মানে অতীতকালে যখন বলা হচ্ছে তখন থেকে ওটা ফিউচার ছিল, তার মানে এটা কুড ব্যবহৃত হবে। ফিউচার ইন দ্য পাস্টে কুড ব্যবহৃত হতে পারে, অবশ্যই পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বা ভার্বের পাস্ট ফর্ম হবে না। আজকের ক্লাস এখানে শেষ করছি আমি। আমাদের টেকনিক ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বই থেকে লেকচার দিয়েছি, এবং এই বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করেছি। আপনারা বইটা দেখবেন এবং আমার আমার যে লেকচারটা শুনলেন এটার সঙ্গে মিলাবেন, ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন। ভিডিওটি